নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিশেষ আয়োজন পোষণ মা ও স্বচ্ছতাই সেবা। এই বিশেষ আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয়। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। তার ঠিক পাশেই আছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রীমতী চন্দ্রানী বিশ্বাস ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত। সত্যি আমরা আজকে খুব আনন্দিত এই রকম একটা আয়োজনে বসে। পোষণ মা যদি কথাটা বলি, তার মধ্য দিয়ে মার পোষণ, শিশুর পুষ্টি এবং পাশাপাশি স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা, এই সব মিলে আমাদের আজকের এই বিশেষ আয়োজনটা। আমি প্রথমে স্যারের কাছে যাব। একটা শিশুর উপর নির্ভর করে পুরো ভারতবর্ষের, মানে আমরা যদি বলি ভবিষ্যৎটা, একটা শিশুই হলো আমাদের ভবিষ্যৎ। সেই শিশুর কিন্তু মূল দায়িত্বটা মার উপরই থাকে প্রথম থেকেই। মা যখন গর্ভবতী হন তখন থেকেই শিশুর পুরো দায়িত্ব একটা মার উপর। আমরা আজকে প্রথমেই বলেছি যে পোষণ মা, তো মায়ের পোষণের জন্য এই যে একটা বিশেষ উদ্যোগ, এই উদ্যোগটা নিয়ে আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। দেখুন, 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কার্যক্রমটা হাতে নেন এবং গোটা দেশে অঙ্গনওয়াড়ি অর্থাৎ সমাজ কল্যাণ সমাজ দপ্তরের যে অঙ্গনওয়াড়ি রয়েছে, অঙ্গনওয়াড়ির মাধ্যমে এই পোষণ মা পালন করা হচ্ছে। শুধু এটা নয়, অঙ্গনওয়াড়িতে যেমন মায়েদের কথা ভাবা হচ্ছে, পাশাপাশি অঙ্গনওয়াড়ির শিশু যারা রয়েছে তাদেরকেও কী করে পুষ্টিকর খাবার দেওয়া যায় সেটা নিয়ে কাজ করে চলছেন। ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন, এই পরবর্তীতে পোষণ ট্র্যাকার নিয়ে এসছেন। যে এই স্বচ্ছতা যেটা বলছেন, এই স্বচ্ছতা যেন বজায় থাকে, স্বচ্ছভাবে যেন কাজ করা যায়, তার জন্য পোষণ ট্র্যাকার শুরু হয়েছে। অর্থাৎ সেখানেই আমাদের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা রয়েছেন তাদের মাধ্যমে তাদের খোঁজ খবর নেওয়া, যে সেখানে মহিলারা খাবার দেওয়া হচ্ছে কিনা। আমাদের যারা আধিকারিকরা রয়েছেন, আমাদের জেলা স্তরে যারা আধিকারিকরা রয়েছেন বা আমাদের রাজ্য স্তরে যারা আধিকারিকরা রয়েছেন, তারা যেন সেটা মনিটরিং করতে পারেন যে সঠিক মাত্রায় আমাদের মায়েরা যারা রয়েছে তাদের কাছে সেই খাবারটা পৌঁছাচ্ছে কিনা, বা শিশুরা যারা স্কুলে যান, অঙ্গনওয়াড়ি সেন্টারে যান, তাদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা, তাদের অ্যাটেন্ডেন্স কী, তাদের ওজন মাপা, সমস্ত কিছু পোষণ ট্র্যাকারের মাধ্যমে সেগুলোকে মনিটরিং করা হয়। তো এটা বলতে পারেন যে স্বচ্ছতা যেটা বলছেন, এটাও একটা স্বচ্ছতা। আগে কি হতো, আগে সেটা বোঝা যেত না। এই পোষণ ট্র্যাকার যখন ছিল না তখন বোঝা যেত না যে মায়েদের যে খাবারটা দেওয়ার কথা, যারা পাওয়ার কথা, সেটা চলছে কিনা সঠিকভাবে। এখন কিন্তু সেটা মনিটরিং করারও ব্যবস্থা এসে গেছে। আর আমরা ত্রিপুরায় তো আমি বলবো যে আমরা প্রথমবার হবে, আমরা নিজেরাও যেটা পোষণ ট্র্যাকার সেটা তো কেন্দ্র সরকারের এবং তারা সেটাকে মনিটরিং করতে পারেন, তাদের কাছে রিপোর্টটা যায়। আমরাও নিজেরাও ত্রিপুরাতে আমরা এই পোষণ অভিযান বা আমাদের বাচ্চাদের যে দৈনন্দিন যে তাদেরকে যে খাবার ব্যবস্থাটা দেওয়া হয় সেটাও মনিটরিং করার জন্য আমরা একটা অ্যাপস তৈরি করেছি লোকালি। সেটা আমরা শুনবো আপনার কাছ থেকে আর অনেক কিছু, একটু ম্যাডামের কাছ থেকে, চন্দ্রানী ম্যাডামের কাছ থেকেই শুনবো। সত্যি মানে পোষণ মা কথাটার মধ্য দিয়ে মা একটা শিশুর মধ্যে যে একটা অদ্ভুত একটা সম্পর্ক, যেটা মানে শিশু ভূমিষ্ঠ হওয়ার অনেক আগের থেকেই কিন্তু তৈরি হয়ে যায়। মার প্রতি যত্নশীল বাড়ির প্রত্যেকটা লোক থাকে এবং এটা আগের থেকেই মার প্রতি একটা যত্নশীল ভাব আমরা দেখেছি, কিন্তু এটাকে আরো বিশেষভাবে নজর দেওয়ার ক্ষেত্রে এই যে পোষণ মা অভিযানটা, এটাকে নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। এটা কেন এত মানে গুরুত্ব হয়ে উঠলো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, কারণ আমাদের যে পোষণ অভিযানের অন্যতম উদ্দেশ্য যেটা রয়েছে বা মুখ্য উদ্দেশ্য বলবো, সেটা হচ্ছে আমাদের প্রেগনেন্ট মা, আমাদের নার্সিং মা যারা রয়েছেন, আমাদের শিশু যারা রয়েছে 2 বছর অবধি, তাদের যাতে অ্যানিমিয়া না হয়, আমাদের বাচ্চারা যাতে সুস্থ বাচ্চা হয়ে জন্ম নেয়, জন্মের সময় ওজনটা যাতে ঠিক থাকে, পাশাপাশি বাচ্চাদের যাতে হাইট অ্যান্ড ওয়েট ঠিক থাকে, বয়স অনুযায়ী হাইট ঠিক থাকতে হবে, হাইট অনুযায়ী ওজন ঠিক থাকতে হবে, স্টান্টিং ওয়েস্টিং আমরা যেটা বলছি, নিউট্রিশনাল প্যারামিটার, সেগুলো আমাদের যাতে ঠিক হয় বা আমরা যাতে সেই স্টান্টিং ওয়েস্টিং রিডিউস করতে পারি অ্যানুয়ালি 2%, সেই টার্গেট রেখে ভারত সরকার আমাদেরকে পোষণ অভিযান ইন্ট্রোডাকশন করা হয়েছিল। এবং 2018 থেকে ত্রিপুরা সরকার কিন্তু সেই মুখ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেছে। দেখা যায় যখন মা প্রেগনেন্ট হচ্ছে তখন মায়ের এএনসি দরকার, মিনিমাম 4টা অ্যান্টিনেটাল কেয়ার দরকার। সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার খুব সজাগ থাকে, মা যাচ্ছে কিনা, সেই এএনসি নিচ্ছে কিনা, স্বাস্থ্য দপ্তরে যাচ্ছে কিনা। পাশাপাশি আইএফএ ট্যাবলেট টিকাকরণ রয়েছে। এর সাথে আমরা 7 ভক্ষণ
বা গোদ ভরাই নামে একটা অনুষ্ঠান এটা কি এনেছি। সব মায়েদের জন্য কি আপনারা ব্যবস্থা করছেন? একেবারে যারা প্রেগনেন্ট উইমেন রেজিস্টার্ড হচ্ছে, যখনই প্রেগনেন্ট উইমেন রেজিস্টার্ড হচ্ছে, নিজে জানছেন যে উনি প্রেগনেন্ট হয়েছেন, সেন্টারে রেজিস্ট্রেশন হচ্ছে, তখনই কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেই মায়ের জন্য 7 বক্ষণ প্রোগ্রাম করে থাকেন। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যখন থেকে মা জানলো উনি প্রেগনেন্ট এবং তার পরিবার জানলো যে সেই মা প্রেগনেন্ট হয়েছে, ওনাকে ভালো খাদ্য দিতে হবে, নিউট্রিশিয়াস ফুড দিতে হবে, যে সমস্ত কম্পোনেন্ট অফ নিউট্রিশন রয়েছে। অনেক পরিবার হয়তো বা সেই বিষয়ে অজানা থাকে বা আর্থিক সামর্থ্য হয়তো বা থাকতে পারে না অনেকের ক্ষেত্রে। আর্থিক সামর্থ্য থাকলেও দেখা যায় যে আমার সামর্থ্য থাকলেও আমার ফুড হ্যাবিট ঠিক নয়। ঠিক ঠিক। তো সেই ফুড হ্যাবিটটা ঠিক করতে গেলে যে জন আন্দোলন পোষণ অভিযান, সেই সাহায্যে এই যে পোষণ মা চলছে, অ্যাওয়ারনেস আপনি যদি দেখেন প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারে সেলিব্রেশন হচ্ছে। শুধুমাত্র সমাজ কল্যাণ দপ্তর নয়, স্বাস্থ্য দপ্তর রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট, TRLM রয়েছে, বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে। অ্যাওয়ারনেস এবং জন আন্দোলনের রূপ নিয়েছে সেটা। ত্রিপুরা রাজ্যে প্রতিদিন আমাদের সমাজ কল্যাণ দপ্তরে যে সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা প্রতিদিন সেই অ্যাক্টিভিটিগুলো ছবি দেখছি, লাইভ প্রোগ্রাম দেখছি, সেখানে কিন্তু অ্যাওয়ারনেসটা হচ্ছে। সেই অ্যাওয়ারনেসের মাধ্যমেই সম্ভব আমাদের ফুড হ্যাবিটসকে ঠিক করা। জাঙ্ক ফুড আমরা খাবো না, ওবেসিটি বাড়ছে, শুধুমাত্র যে হাইট অ্যান্ড ওয়েট কমলেই নিউট্রিশন, ম্যালনিউট্রিশন নয়, আমার ওজন বেশি হয়ে যাচ্ছে, সেটাও ওবেসিটি, সেটাও কিন্তু একটা ম্যালনিউট্রিশন। তো সেই জাঙ্ক ফুডের হ্যাবিট থেকে বেরিয়ে আসতে হবে। প্রেগনেন্ট মায়েদেরকে ভালো খাদ্য খেলে সেই বাচ্চা যে গর্ভে রয়েছে সেই বাচ্চার কাছেই কিন্তু নিউট্রিশন যাবে, তার ব্রেইন ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য সেই খাবারটা খুব দরকার। উপরন্তু মায়ের যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন কিন্তু ব্রেস্ট ফিডিং এর দরকার, এবং ব্রেস্ট ফিডিং তখনই হবে ভালো যদি মা খাদ্য খায়, ভালো করে খাদ্যটা যখন খাবে। ব্রেস্ট মিল্ক হচ্ছে বেস্ট ফুড ফর দ্য চাইল্ড আপ টু 6 ইয়ার্স, মানে 6 মাস অবধি 6 মান্থ অবধি একটা বাচ্চার জন্য খাবার হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং আর্লি ব্রেস্ট ফিডিং। জন্মের হাফ অ্যান আওয়ারের মধ্যেই মাকে তার শিশুকে ব্রেস্ট ফিডিং খাওয়াতে হবে, পাশাপাশি 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। একদম এই ব্রেস্ট ফিডিং এর ফলে কিন্তু বাচ্চা বিভিন্ন রোগকে ফাইট করতে পারবে, ইমিউনিটি সিস্টেম তার গ্রো হবে, বিভিন্ন ইনফেকশন সে ফাইট করতে পারবে। সেই ব্রেস্ট মিল্কের মধ্যে প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, ওর বাচ্চার যা দরকার ভিটামিনস রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিছুর অভাব হবে না। কিন্তু যে 6 মাস হয়ে গেল তখন থেকে বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং খেতে হবে। আমরা শুনবো আপনার কাছ থেকে এই বিষয়ে আরো অনেক কিছু। আমি একটু স্যারের কাছ থেকে শুনতে চাইবো যে এই যে পোষণ মা, যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটা ম্যাডাম আমাদের কাছে পুরোটাই বলে দিয়েছেন অনেকটা শুরুটা, যেটা আমার মনে হয় প্রত্যেক মারা সচেতন থাকেন, কিন্তু তারপরেও অনেক মারাই থাকেন যে অনীহা একটা থাকে, বা পরিবার থেকে একটা অনীহা থাকে, বা অনেক সময় দেখা যায় আর্থিক সচ্ছলতা থাকে না, বা অনেক সময় মাদের দৃষ্টিভঙ্গিও সেই রকম থাকে না। তখন আপনাদের এই সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্য দিয়ে প্রচুর কাজ হচ্ছে। তারপরেও আমি দেখছি কিছু মুখ্যমন্ত্রী যে পোষণ মাতৃপুষ্টি, যেটা এটাও কিন্তু একটা খুব জনজাগরণের মতো রূপ নিয়েছে। আমি একটু শুনবো। 2018-তে যখন যেটা চালু হলো, আমাদের প্রধানমন্ত্রী যেটা চালু করলেন পোষণ মা, তার পরবর্তীতে আমাদের রাজ্য সরকারও আমাদের একটা স্কিম নিয়ে এসেছেন, সেটা হলো মাতৃপুষ্টি উপহার যোজনা। এই মাতৃপুষ্টি উপহার যোজনার মাধ্যমেও কিন্তু আমাদের রাজ্যে ব্যাপকভাবে কাজ করছে আমাদের সমাজ কল্যাণ দপ্তর। ইতিমধ্যে যদি আমরা দেখি প্রায় 26,458 জন মায়েরা রয়েছেন যারা রেজিস্টার্ড রয়েছে সেখানে, এবং তাদেরকে আমরা 2021 সাল থেকে এখন পর্যন্ত 4টা কিস্তিতে 2000 টাকা করে, অর্থাৎ 500 টাকা করে কিস্তিতে 2000 টাকা একজন মাকে দেওয়া হয়। আমরা প্রায় 21,080 জনকে ইতিমধ্যে আমরা 4,21,00,000 টাকা দিতে পেরেছি। এই টাকাটা দেওয়া বড় কথা নয়, ওই মায়েদের কাছে যখন তাদের প্রয়োজন, যখন গর্ভবতী হন, তখন এই 500 টাকা করে তাদের চিকিৎসা বা তাদের এই খাওয়ার জন্য তাদেরকে সরকার দিয়ে থাকে। তো এটা একটা বড় স্কিম আমাদের রাজ্য সরকারও চালু করেছে। এটা কবে থেকে চালু হলো? এটা 2021 থেকে। 2018-তে যেমন প্রধানমন্ত্রীজি যেটা প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা চালু হয়েছে, এটা মাতৃপুষ্টি যোজনা আমাদের রাজ্যে 2021 সালে চালু হয়েছে আমাদের এখানে। এটা একটা বড় সংখ্যায় আমি বলবো যে আমাদের এখানে মায়েরা লাভ উঠাচ্ছে সেটার। প্রায় 21,080 জন মহিলারা এখন পর্যন্ত সেটার বেনিফিট পেয়েছেন। তো আমাদের রাজ্য সরকারও আমাদের ম্যাডাম বলেছেন, আপনি শুনলেন যে আমাদের অনেকগুলো দপ্তর, শুধুমাত্র আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর নয়, পাশাপাশি মহিলা কমিশন, আমাদের শিশু কমিটি রয়েছে, তারাও করছে। গোটা রাজ্যে ব্যাপকভাবে এটার প্রচার প্রসার চলছে। আর আরেকটা কথা হলো, এই যে সরকার যে এই 1 মাস ব্যাপী এই অনুষ্ঠানটা করবে, এতেই সমস্যা সমাধান হবে এই রকম নয়। এটা আপনি ধরে নিতে পারেন এটা প্রচার প্রসার বা আমাদের মানুষের অ্যাওয়ারনেসটা বাড়ানো, পুরো বছর ব্যাপী চালাতে হবে। এটা একটা বলতে পারেন সামাজিক অ্যাওয়ারনেস আমাদের মানুষের মধ্যে, সেটা জাগ্রত করা। যেমন স্বচ্ছ ভারত,
একটা সময় প্রধানমন্ত্রী যখন ঝাড়ু হাতে নিয়েছিলেন গোটা দেশের মানুষ বলেছিলেন এইভাবে কি সাফাই করা যাবে, কিন্তু আজ যখন আমরা রাস্তায় দেখি ছোট ছোট অঙ্গনওয়াড়ির 6 বছরের শিশুটা দেখি আমরা হাতে চকলেট দিলে চকলেটের কাগজটা হাতে রেখে দেয় বা ডাস্টবিনে ফেলে, এই যে অ্যাওয়ারনেস আজ কিন্তু এটা জন আন্দোলনের রূপ নিয়েছে। তো আমরা চাইছি এটাকেও জন আন্দোলনের রূপ দিতে। আজ কিন্তু আমাদের রাজ্যে সেটা তৈরি হয়েছে। আমরা যদি দেখি আমাদের রাজ্যের ডাটাবেস যেটা রয়েছে আমরা অনেকখানি এগিয়ে, সারা দেশের যে রেশিওটা রয়েছে তার থেকে কিন্তু আমরা একটু ভালো জায়গায় রয়েছে। আমাদের এখানে মা এবং শিশুদের যে হারটা সেটা আমরা দেখি যদি সুস্থতা বা যে সবল যেটাকে সেম বা নেম বাচ্চাদের যে ওয়েট যেটা বললেন আমাদের ম্যাডাম বললেন যেটাকে ওয়েট অ্যান্ড লেন্থ, সেই তুলনায় আমরা অনেকটা ভালো। আমরা আমাদের দপ্তরে এই পোষণ মার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিশোরী যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখি। আমাদের এখানে কিন্তু কিশোরীদের সংখ্যাটাও কম নয়। আমাদের এখানে প্রায় 23,534 জন কিশোরী রয়েছে যাদের ওজন এবং উচ্চতা কম রয়েছে, সেটা নিয়েও আমরা কাজ করছি। এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের রাজ্যে প্রায় 23,534 জন কিশোরী রয়েছে যাদের ওজন বা তাদের হাইট যতটুকু থাকার কথা সেটা একটু কম। তাদের জন্য আমরা কিন্তু এই পোষণ মার মধ্যে দিয়ে তাদের কাছে খাবার যেগুলো রয়েছে সেগুলো আমরা পৌঁছানোর ব্যবস্থা রেখেছি বা সেগুলো আমরা করছি। স্যার আপনি যেটা বললেন যে স্বচ্ছতা এটা অনেক আগে থেকে একটা বড় কর্মসূচি, একটা মাস মুভমেন্ট চলছে আমাদের দেশ জুড়ে রাজ্য জুড়ে। একটা কথা কি স্যার, পোষণ মা যে মার পুষ্টির দিকটা যেরকম আপনারা লক্ষ্য রাখছেন, আমরা লক্ষ্য রাখছি, মাকে দেখছি, পাশাপাশি মার এই যে সুস্থতার জন্য স্বচ্ছতাটাও কিন্তু পাশাপাশি দরকার। মা যদি স্বচ্ছ থাকে তাহলে বাচ্চাটাও সুন্দরভাবে জন্ম নেবে। তো সেখানে কিন্তু আমরা যে বাড়িঘরের পরিষ্কারের বিষয়টা যেরকম বলছি, পাশাপাশি আমাদের মনের পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও মনে হয় অনেকটা জরুরি। আপনি যদি আপনার কাছ থেকে দেখুন, মন পরিষ্কার চাই এবং আমাদের ব্যবস্থাও পরিষ্কার চাই। সরকারি স্কিমগুলো একটা সময় ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেকখানি অসুবিধা হতো। এটা আমরা যদি দেখি প্রধানমন্ত্রীজির অনেকগুলো তিনি কার্যক্রম গ্রহণ করেছেন যে মানুষের যেমন পরিষ্কার চাই, সোসাইটি ক্লিন চাই, তেমনিই কাজের ব্যবস্থাও অর্থাৎ কাজ করতে গিয়ে যেন ভালোভাবে কাজটা স্বচ্ছতা থাকে, সেটা অনেকগুলো ক্ষেত্রে যদি দেখি সেগুলো হয়েছে। যেমন ধরুন পোষণ টেকার এসছে, পোষণ টেকার এর জন্যই যেন স্বচ্ছভাবে যে বেনিফিশিয়ারি তার কাছে স্কিমটা পৌঁছায়, এটাকে যেন মনিটরিং করা যায়, সেটাকে যেন স্বচ্ছভাবে দেওয়া যায়। আপনি দেখবেন সবগুলো দপ্তরে আজ আমাদের রাজ্যে ইওডিবি, ইজ অফ ডুইং বিজনেস শুরু হয়েছে। প্রত্যেকটা দপ্তরের কাজ আজ কিন্তু স্বচ্ছতার সঙ্গে করছে, কারণ আপনাকে অনলাইনে যখনই কিছু অ্যাপ্লাই করছেন আপনার যথাসময় আপনি পাচ্ছেন কিনা সেটাও আপনি দেখতে পাবেন। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন কর্মক্ষেত্র স্বচ্ছতা নিয়ে আসা হচ্ছে, তেমনি কাজের দায়বদ্ধতা। আমরা যদি দেখি আজ স্বচ্ছ ভারত প্রত্যেকটা দপ্তর সবাই করছে, শুধুমাত্র কাগজে নয়, আর সেটা আমরা ফিজিক্যালি দেখতে পাই। সবগুলো দপ্তর সেটাকে মাঠে নিয়ে গেছে, আজ কিন্তু করছে সবগুলো দপ্তর। তো যেমন স্বচ্ছ ভারত নির্মাণ করা চাই আমাদের, শুধু একটা কাজ অনেকগুলো। আজ যদি দেখি প্লাস্টিক মুক্ত ভারত, বৃক্ষ লাগানো, সবগুলো মিলে সবুজ ত্রিপুরা সবগুলো মিলিয়েই আজ কিন্তু স্বচ্ছতার দিকে এগোচ্ছে আমরা। সকলেই আজ কিন্তু বুঝতে শিখেছে যে স্বচ্ছ আমরা যদি থাকি গ্রামীণ অর্থনীতিতেও আজ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক পয়সা ব্যয় হয়ে যায় আমাদের গ্রামীণ এলাকাতে। আর যদি স্বচ্ছ থাকি অনেকগুলো রোগ থেকেও মুক্ত হবে মানুষ। তো স্বচ্ছতা একটা বড় আমাদের কি বলবো সোসাইটির জন্য প্রয়োজন, এটা সেগুলো নিয়ে কাজ করছে সকলে মিলে। তো আমাদের দপ্তরও এই কাজে নিজেদেরকে সামিল করেছে, সবাই মিলে এই কাজ করছে। আমরা শুনবো আপনার কাছ থেকে আরো অনেক কিছু। এবার চন্দ্রানী ম্যাডামের কাছ থেকে একটু শুনতে চাইবো যে ম্যাডাম, যে বিষয়টা আপনি প্রথমে বলেছিলেন যে একটা মার পুষ্টি খুব প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যে অনেক মহিলারা থাকেন যারা স্বামী পরিত্যক্তা, কিন্তু তার একটা গর্ভবতী হয়ে আছেন বা কোনো কারণে স্বামী মরে গেছেন, কিন্তু উনি কিন্তু গর্ভবতী হয়ে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুত। তো সেই ধরনের মাদের জন্য যেটা স্যার বললেন যে একটা সুবিধা আছে আর্থিক একটা অনুদান পাওয়ার ক্ষেত্রে, সেটা কোন ধরনের মহিলারা পেয়ে থাকেন বা পেতে পারেন একটু যদি শুনি। আমাদের ভারত সরকারের একটা স্কিম রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। সেখানে প্রথম বাচ্চার জন্য প্রেগনেন্ট মারা 5,000 টাকা পেয়ে থাকেন দুটো কিস্তিতে। আগে সেটা 3টে কিস্তি ছিল, এখন দুটো কিস্তি হয়েছে, সুবিধে হয়েছে। এখন দুটো কিস্তিতে পেয়ে যাচ্ছে, প্রথম 3,000 তারপরে 2,000। এবার ভারত সরকার সংযোজন করলেন যে 2 নম্বর বাচ্চা যদি গার্ল চাইল্ড হয়
কন্যা সন্তান হয় সেক্ষেত্রে আরো 6,000 টাকা একবারে পেয়ে মানে যাবে। দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তাহলে বেশি দেবে, তাহলে আরো বেশি দেবে এবং একসাথে দিয়ে দেবে টাকাটা। তো সেক্ষেত্রে এটা আমরা বলবো যে এটা বিশাল বড় পাওনা, কারণ অনেক মারা আছে হয়তো নিজে চাকরি করেন, যেটা বললেন আপনি সিঙ্গেল মাদার, তো তাদের যাতে কাজের কোনো অসুবিধে না হয় তার জন্যই কিন্তু মাতৃ বন্দনা যোজনা আনা হয়েছিল মেইনলি, ওয়েজটাকে যাতে আমরা এখানে দিতে পারি ওইভাবে। দ্বিতীয়ত বলবো যে মাতৃপুষ্টি উপহার স্যার অলরেডি বলেছেন, আমাদের দপ্তর থেকে সেটা করা হয়েছে, স্টেট গভর্নমেন্ট থেকে। এছাড়াও আমাদের মিশন বাৎসল্যে একটা স্কিম রয়েছে স্পন্সরশিপ, সেখানেও কিন্তু যে সমস্ত বাচ্চারা সিঙ্গেল প্যারেন্ট, বাবা নেই বা মা নেই, সিঙ্গেল প্যারেন্ট রয়েছেন, তো তারাও কিন্তু ইনকাম সার্টিফিকেট প্রডিউস করে সমস্ত কিছু কাগজপত্র দিয়ে মান্থলি 4,000 মানে প্রতি মাসে 4,000 টাকা করে সেখানে তাদের পড়াশোনা, তাদের থাকা খাওয়ার জন্য, নিউট্রিশনের জন্য তারা কিন্তু এই টাকাটা পেতে পারেন। এবং তার জন্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট প্রতিটা ডিস্ট্রিক্টে রয়েছে আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ ডিএম এন্ড কালেক্টর, সেখানে আবেদন জমা করতে হবে এবং সেখানে কমিটি রয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, স্ট্যাটুটরি বডি আন্ডার জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 2022 অ্যামেন্ডেড অ্যাক্ট, সেই অ্যাক্টের যে স্ট্যাটুটরি বডি রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, সেই কমিটি ডিসিশন নেয় আন্ডার দি গাইডেন্স অফ ডিএম এন্ড কালেক্টর, সেখানে সেটা অ্যাপ্রুভাল হয় এবং সেখানে সিলেকশন হয় কোন কোন বাচ্চা পাবে। তো এই ধরনের বাচ্চারা যারা এই ধরনের সাপোর্ট দরকার, যারা স্ট্রাগল করছে, তারা ইতিমধ্যে দেখা করতে পারেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, যেটা আমাদের সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, যেখানে আমরা নিশ্চয়ই সমস্ত ডিস্ট্রিক্টেই আমাদের ডিস্ট্রিক্ট অফিসার রয়েছেন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারে। তো সেই জায়গায় আগরতলার ক্ষেত্রে বলবো আমাদের মেলার মাঠে রয়েছে, মহিলা কমিশনের বিল্ডিং একেবারে উপরের তলায় রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারে। এইভাবে বিভিন্ন জায়গায় মেইন হেডকোয়ার্টারে সেই অফিসগুলো রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারে। আর যদি কোথাও না পায় তাহলে অ্যাটলিস্ট ডিএম অফিসে যোগাযোগ করতে পারে, সেটা জানেন। এছাড়াও কিন্তু ভাতার ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন সোশ্যাল পেনশন রয়েছে, স্বামী পরিত্যক্তা ভাতা রয়েছে। এইভাবে বিভিন্ন স্কিমে আমাদের মায়েরা বিভিন্নভাবে সাহায্য পাচ্ছে। মায়ের পুষ্টিদের যেভাবে আপনারা দেখছেন বা সেখানে মার পুষ্টি তো হচ্ছে, এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সেক্ষেত্রেও কিন্তু ওরা যেন পরিষেবা পায়, সেই বিষয়টা আপনারা দেখছেন যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা বললেন, এবং আশা কর্মীরাও আপনাদের এখান থেকে বিভিন্ন রকমভাবে কাজ করছেন, সেটাও কি আপনারাই দেখছেন? আমরা যখন কাজ করি না, তখন শুধুমাত্র যে আমরা একা কাজ করি সেটা নয়, আমরা কিন্তু ফিল্ডে স্বাস্থ্য দপ্তরের সাথে আশা এবং ওয়ার্কার মিলে কাজ করি। আমাদের দপ্তরের স্কিমগুলো আমাদের ওয়ার্কার, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইমপ্লিমেন্ট করছে, কিন্তু যখন হোম ভিজিট হয়, কোনো 0 to 2 ইয়ার্সের বাচ্চা, প্রেগনেন্ট ওমেনের বাড়ি ভিজিট হয়, তখন কিন্তু আশাকে সাথে নিয়ে ওয়ার্কার যাচ্ছে, সেই বাচ্চাটা কেমন আছে, সেই মা কেমন আছে সেটা দেখতে যাচ্ছে। এবং আশার দায়িত্ব হচ্ছে এএনসি যেটা রয়েছে সেটা এনশিওর করা, সেই মাকে খবর দেওয়া যে তোমার নেক্সট এএনসি কিন্তু এই মাসে পড়েছে, সেই সাহায্যগুলো কিন্তু আশা করছে। ভিএইচএনডি প্রোগ্রাম হয়, ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, জয়েন্টলি আশা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মিলে সেই অ্যাক্টিভিটিগুলো করে। তো স্বাস্থ্য দপ্তর, আশা কর্মী ওরা তো স্কুলেও বাচ্চাদের পুষ্টির দিকটা দেখার জন্য আয়রন ট্যাবলেট, কৃমিনাশক এগুলিও প্রোভাইড করছে। সেই টপিকেই আমি আসছি, যেমন এখনই আমরা কৃমিনাশক দিবসের আমরা পেলাম একটা নোটিশ, যেটা অক্টোবর থেকে শুরু হবে, মানে ফর 13 ডেজ, অক্টোবর 21 থেকে নভেম্বর 9 অবধি চলবে। তো সেখানে কিন্তু এনডিডি যে ডিওয়ার্মিং ট্যাবলেটটা, কৃমিনাশক ওষুধটা খাওয়ানো হবে, এটাও তো পুষ্টির মধ্যেই পড়ছে একেবারে। ম্যাডাম যেটা বললেন, মহিলারা আপনি বললেন যে যেখানে বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা যেমন রয়েছে, স্বামী পরিত্যক্তা ভাতা রয়েছে, এবং গরিব মহিলা যারা স্পন্সরশিপ স্কিমে কিন্তু বাচ্চাদের জন্য আমাদের কাছে যেমন তাদেরকে 4,000 টাকা দেওয়া হয়, পাশাপাশি তাদেরকে হোমে রাখারও ব্যবস্থা রয়েছে। সিঙ্গেল মাদার যদি হয়, আমাদের রাজ্যে অনেকগুলো হোম রয়েছে যেখানে সে সমস্ত বাচ্চাদেরকে রেখে তাদেরকে পড়াশোনার পুরো ব্যবস্থা রয়েছে, সেখানেই রাখতে পারবে তাদেরকে। বয়েজ এবং গার্লস অনেকগুলো সরকার পরিচালিত হোম রয়েছে আমাদের গোটা রাজ্যে, তো সেখানে তারা বাচ্চাদেরকে দিতেও পারবে যদি সিঙ্গেল প্যারেন্টস হয়। তারপরে ওই যাদের বিধবা মহিলা যদি হন, তারা যেমন ভাতা পান, স্বামী পরিত্যক্তা যারা তারাও ভাতা পান। তারপর অবিবাহিত ভাতা রয়েছে, এরকম যারা 45 ঊর্ধ্ব অর্থাৎ 45 এর বেশি যদি কোনো মেয়ে হয় যার বিয়ে হয়নি কোনো কারণে, তারাও কিন্তু ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমাদের দপ্তরে। সেটার জন্য মানে কি করে বুঝবেন যে আমি ওই ক্রাইটেরিয়ায় পড়ি কিনা? ওইটা কি মানে তাকে কি মানে ক্রাইটেরিয়াগুলো, যারা আমাদের রাজ্যে বিপিএল অন্তর্ভুক্ত রয়েছে এবং যার বয়স 45 বছরের বেশি হবে, তারা সেই আমাদের সমাজ কল্যাণ দপ্তরে সিডিপি অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানেও তাদেরকে ভাতার ব্যবস্থা রয়েছে। তো আমাদের যে মহিলাদের জন্য অনেকগুলো, শুধু মহিলাদেরকে আমরা পোষণের মাধ্যমে তাদেরকে মানে স্বাস্থ্য ভালো, শিশুদেরও তো পোষণ হচ্ছে, শিশুদেরও হচ্ছে
বা ওই 14 থেকে 18 যারা মেয়েরা রয়েছে তাদেরও হচ্ছে। আর একটা কথা হচ্ছে আমাদের রাজ্যে বিশেষ করে আমরা যদি দেখি মহিলাদেরকে সশক্তিকরণের জন্য কিন্তু আমাদের দপ্তর কাজ করছে, তাদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ, তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু কাজ করছে আমাদের দপ্তর। আমরা যদি দেখি আমাদের রাজ্যে মহিলাদের সংখ্যা প্রায় ইতিমধ্যে 50,000 গ্রুপ রয়েছে, প্রায় 5 লাখেরও বেশি মহিলা যারা রয়েছে, যারা এরকম গ্রামীণ মহিলা, তারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয় তার জন্য গভর্নমেন্ট কিন্তু তাদেরকে হেল্প করছে। আমাদের রাজ্য সরকার প্রায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 1200 কোটি টাকা ইতিমধ্যে তাদের হাতে তুলে দিয়েছে ওই সমস্ত গ্রামীণ মহিলাদেরকে। আমাদের রাজ্যে যে শিশু হোমগুলো রয়েছে সেখানেও তো শিশুদের পুষ্টির দিকটা কিন্তু বরাবর দেখা হচ্ছে, সেই বিষয়টা যদি একটু শুনি। সেখানে তো পুষ্টিকর খাওয়ার ব্যবস্থা, প্রতিনিয়ত তাদের চিকিৎসার ব্যবস্থা বা তাদের এডুকেশন, কোচিং, এগুলো সমস্ত কিছু দেখা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আর আমরা ইতিমধ্যে আপনাকে আমাদের রাজ্যে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেগুলো যেন শিশুরা ভালোভাবে তাদের পড়াশোনার পাশাপাশি খাওয়ার ভালো বিশুদ্ধ জল তারা পায়, তার জন্য কিন্তু কাজ করছে। ইতিমধ্যে আমরা ধলাই জেলা, আমাদের পুরো জেলাকে আমাদের যত অঙ্গনওয়াড়ি রয়েছে সেখানে আরো বসিয়েছি আমরা। আচ্ছা, আরো বসানো হয়েছে, তাদের স্মার্ট ক্লাস, তাদের টিভি লাগানো হয়েছে, এবং আরো আমরা অন্যান্য জেলাতেও আমাদের শিশুদের জন্য ভালো ব্যবস্থাপনা। আর নতুন করে আমাদের পোষণেরই একটা পার্ট আমি বলবো, ম্যাডাম জানেন সেটা ওনারাই করেছেন, যে অঙ্গনওয়াড়ির সামনে কিচেন গার্ডেন, অনেকগুলো অঙ্গনওয়াড়ি আমি যখন যাই ভিজিট করতে সেখানে দেখি যে কিচেন গার্ডেন রয়েছে, অর্থাৎ পুষ্টিকর খাওয়ার জন্য প্রতিনিয়ত যে তাদেরকে খাবারটা দেওয়া হয়, সেখানে রান্না করা খাবার দেওয়া হয়, সেখানে যেন নিজেদের উৎপাদিত শাকসবজি তারা দিতে পারেন, তার জন্য কিন্তু সরকারি একটা স্কিমে তাদেরকে অর্থ দেওয়া হয়েছে, 10,000 টাকা করে বোধহয় দেওয়া হয়েছে তাদেরকে সেই কিচেন গার্ডেন করার জন্য। অনেকগুলো সেন্টারেই, আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারেই সেই কিচেন গার্ডেন করা হয়েছে। একদম। হ্যাঁ, তো এটা এমন নয় এই 1 মাস শুধু তাদেরকে ভালো খাবার দেওয়া, পুরো বছর ব্যাপী আমাদের প্রয়াস রয়েছে সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারেই যেন নিজেদের একটা কিচেন গার্ডেন করা যায়, সেটারও প্রয়াস চলছে। একদম। আমরা শুনবো স্যারের কাছ থেকে আর অনেক কিছু। চন্দ্রানী ম্যাডামের কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যেটা স্যার বললেন যে এটা একটা কোনো এরকম নয় যে আমরা 1 মাস ব্যাপী যে রাষ্ট্রীয় পোষণ মাস চলছে সেটাকে সেলিব্রেট করছি বা পোষণ মাকে নিয়ে আমরা খুব উদযাপন করছি কয়েকটা দিন। এটা পুরো একটা বছর বা বছরের পর বছর, এটা একটা অনেক বড় একটা কর্মযজ্ঞ। আরেকটা কি, মাদের মধ্যে যে রক্তাল্পতা, এটা একটা বড় দিক মহিলাদের শরীরে হয়ে থাকে। শিশুদের মধ্যে বিভিন্ন রকম রক্তাল্পতা বা শিশুদের অপুষ্টিজনিত বিভিন্ন রোগ, এবং এগুলি কিন্তু মানে যারা একটু সেই ধরনের পরিবার থেকে উঠে আসছেন না, বা যেই পরিবারে সেই রকম সচ্ছলতা নেই, বা এই যে বন্যা এত বড় একটা ডিজাস্টার গেল, তখনও কিন্তু মা এবং শিশুদের অনেক রকম ক্ষতি দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। তো আপনারা কিভাবে এগুলো মোকাবেলা করেছেন? দেখুন, প্রাকৃতিক দুর্যোগ যেটা, সেটা তো ইচ্ছে করে হয় না, সেটা হয়ে গেছে। এখন আমরা ত্রিপুরাবাসী সেটা কিন্তু আমরা খুব ফুল স্পিরিটের সাথে সেটা ফেস করেছি, এবং গভর্নমেন্ট ইতিমধ্যে যেখানে যেভাবে সম্ভব হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কিন্তু রেস্কিউ করেছে এবং ইমিডিয়েট সার্ভিস দেওয়া হয়েছে। আমাদের অনেকগুলো সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু শরণার্থী শিবির করা হয়েছে, এবং সেই সেন্টারগুলো তখন খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে। ইভেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা অনেক সাহায্য করেছে, সবাই এগিয়ে এসছে। এবং দপ্তর থেকে আমরা ইমিডিয়েটলি কিন্তু আফটার ফ্লাডের পরে আমরা কিন্তু খুব মানে ওই স্পিরিটে যে আমাদেরকে আবার শুরু করেছি আমরা ইমিডিয়েটলি, এবং যেখানে খুব খারাপ সিচুয়েশন ছিল সেখানেও আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নিয়ে, দপ্তর থেকে আমাদের সিডিপিও সুপারভাইজার সবার সাহায্য নিয়ে কিন্তু আমরা সেগুলো ওপেন করেছি। ইমিডিয়েটলি যা সাপোর্ট ছিল দপ্তর থেকে আমরা সেটা করেছি, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকেও, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটা সেই সাহায্যটা কিন্তু দেওয়া হয়েছে। এটা ছোট শিশুদের ক্ষেত্রেও কিন্তু সত্যি এই বিষয়টা একটা বিশাল বড় দিক ছিল যখন। এবং আপনারা জানেন স্বাস্থ্য দপ্তর কাজ করছে একেবারে নিরলসভাবে, যে পোস্ট ফ্লাড অনেক ডিজিজ হতে পারে, সেগুলো প্রিভেন্ট করার জন্য কিন্তু বিভিন্ন ক্যাম্প করছে, বিভিন্ন ক্যাম্প হচ্ছে, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। কিন্তু যে কর্মযজ্ঞে আমরা আছি সেটা কিন্তু লং টার্ম প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু ফুল স্টপ হবে না। আবার সামনে পুজো আসছে, তার আগেও একটা বাচ্চাদের প্রতি একটা সেই রকম একটা, এবং আমাদের যে সমস্ত আমরা প্রতিজ্ঞাবদ্ধতা আমাদের রয়েছে, যে সমস্ত কাজ আমরা করে থাকি অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে, সেটা স্টেট লেভেল থেকে যতটা সাপোর্ট দেওয়া যায় আমরা ইমিডিয়েটলি সেই সাপোর্টগুলো প্রোভাইড করছি।
যেমন ধরুন আমরা পরিকল্পনা হয় যে আমাদের সেন্টারগুলোকে আরও কীভাবে তৈরি করব। আমাদের স্যার রয়েছেন, স্যারের গাইডেন্সে পুরো স্টেটে পরিকল্পনা হয় যে আমরা আরও কী করে আমাদের সেন্টারকে ডেভেলপ করবো। আপনারা জানলে খুশি হবেন যে আমরা 474টা সেন্টারকে আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার রূপে কনভার্ট করতে চলেছি। 200টা হয়ে গেছে, আরও 274 আমরা এর মধ্যে পেয়েছি। ভারত সরকার বলেছে আমাদেরকে আরও সেন্টার দেবে। তো সেই জায়গায় দেখতে গেলে আমরা একটা সেন্টারকে মডেল সেন্টার পাচ্ছি। তার মানে সেখানে LED টিভি আছে, সেখানে কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, পাশাপাশি কিচেন গার্ডেন যেটা স্যার বললেন সেটা রয়েছে, আরওর ব্যবস্থা রয়েছে, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সেখানে চাইল্ড ফ্রেন্ডলি পেন্টিং করা হয়, বাচ্চারা যাতে অ্যাট্রাক্টেড হয় সেন্টারে আসার জন্য, কারণ বাচ্চারা সেন্টারে আসলে প্রি স্কুল অ্যাক্টিভিটি পড়াশোনাটা হবে। পাশাপাশি সাপ্লিমেন্টারি নিউট্রিশন যেটা আমরা দিয়ে থাকি, হট কুক মিল, সেটা সেই সেন্টারে পাবে, এবং এভরিথিং ইজ লিঙ্ক টু নিউট্রিশনাল প্যারামিটার। কারণ সেন্টারে আসলে ওরা খাবারটা খাবে, তাদের যে নিউট্রিশনের প্যারামিটার রয়েছে সেগুলো আমরা ম্যাচ করতে পারবো। তার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে সেন্টারগুলোকে চাইল্ড ফ্রেন্ডলি করে তোলা। আমরা এই সেন্টারগুলো নিয়েই শুনবো স্যারের কাছ থেকে, যেটা ম্যাডাম বললেন যে আরও সেন্টারের প্রতি আরও মানে এই যে চাহিদাটা আরও বাড়ছে, সেন্টারের প্রতি মানুষ বিশ্বাস এবং আস্থা খুঁজে পাচ্ছে এবং একটা ঠিকানাও খুঁজে পাচ্ছে যারা অসহায় তারা। যে এই যে বন্যায় ম্যাডাম যেটা বললেন যে একটা এত বড় একটা ডিজাস্টারের পর সত্যি যখন ডিজাস্টারটা হয় তখন কিন্তু বোঝা যায় না যে কি হচ্ছে। তার পরের যেটা বললেন যে পোস্ট ফ্লাডের পর যে বিষয়গুলো, রোগ শোক এবং বিভিন্ন মায়েদের সমস্যা, ছোট ছোট বাচ্চাদের যে সমস্যা, বিভিন্ন রোগ শোক, এগুলোর মধ্যে কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে সমাজ কল্যাণ দপ্তর। আমি একটু শুনবো। দেখুন, সমাজ কল্যাণ দপ্তর যেমন কাজ করছে, আপনারা জানলে খুশি হবেন, প্রধানমন্ত্রীজির জন্মদিন গেল এই মাসেই। তো এই প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সেবাই সংগঠন, অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে প্রধানমন্ত্রীজির জন্মদিনকে কেন্দ্র করে স্বাস্থ্য শিবিরের জন্য কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা গ্রামে স্বাস্থ্য শিবির করছে আমাদের হেলথ দপ্তর। তো আমাদের অঙ্গনওয়াড়ি যেমন কাজ করছে, একদিকে স্বাস্থ্য দপ্তরও কাজ করছে। অনেকেই ভাবেন বোধহয় একটু শহর এলাকাতে বা আমাদের শহরতলিতে অঙ্গনওয়াড়ি সেন্টার শুধু আমরা সেগুলোকে আপগ্রেড করতে চেষ্টা করি বা আমরা করি, এরকম না। ইতিমধ্যে 304টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের রাজ্যে কনস্ট্রাকশন হচ্ছে এবং প্রায় রেডি অনেকগুলো আমরা বলতে পারি। এর মধ্যে 132টা অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যন্ত জনজাতি এলাকাতে, আমাদের একদম পাহাড়ি এলাকাতে, যেখানে আপনারা জানেন প্রধানমন্ত্রী জনমন যে প্রকল্প, তার মধ্যে দিয়েও কিন্তু আমরা 88টা সেন্টার আমরা পেয়েছি। আমরা টোটাল 132টা এইরকম জনজাতি এলাকাতে আমরা সেগুলো স্থাপন করছি। তো আমরা সার্বিকভাবে সরকারের প্রয়াস রয়েছে যেন মা এবং শিশু যেন সুস্থ থাকে, এবং যারা ছেলেমেয়েরা সেখানে যারা পড়াশোনা করে তাদের খাওয়ার ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সবাই যদি চেষ্টা না করে, অর্থাৎ এটা জন আন্দোলনের রূপ না নেয়, তাহলে সেটার সমাধান করা মুশকিল হবে। আমি আপনাদের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন তাদের কাছেও অনুরোধ করব আমরা, যে একটা জায়গায় গিয়ে আমরা কিন্তু সাহায্য করার মানে সরকারি সাহায্যের ব্যবস্থা থাকার পরেও আমরা করতে পারি না। সরকার একটা নিয়মের মধ্যে চলে, যেখানে বালিকা বিবাহ হয়, অর্থাৎ 18 বছরের নিচে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়, 19 বছর আগে গর্ভবতী হয়ে যান বা সেখানে বাচ্চা হওয়ার পরে তাদেরকে যেই 6,000 টাকা, অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা আমাদের মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার যে টাকা তাদেরকে সাহায্য করা, তাদেরকে সেটা আমরা দিতে পারি না। অর্থাৎ অঙ্গনওয়াড়ির মাধ্যমে তাদেরকে যে সুযোগটা দেওয়া, সেগুলো আমরা দিতে পারি না তাদেরকে, যেহেতু সে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সটা থাকা চাই তার বিবাহের, তার আগেই তাদের বিবাহ হয়ে যায়। তো আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। আমাদের এটা একটা সামাজিক ব্যাধি বলতে পারেন, যেখানে আমরা 14-15 বছরের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সেগুলোকেও আমাদের আটকানোর জন্য শুধু সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাজ করবে এরকম নয়, বা প্রশাসন, আমাদের মহকুমা প্রশাসন করবে, সবাই মিলেই করতে হবে। আমরা সেখানে আমাদের রাজ্যে কি হয়, আমাদের রাজ্যে বা অন্যান্য রাজ্যে আমরা দেখি, সেখানে বিয়ে যখন ধরুন বিয়েটা হচ্ছে, তখনই আমরা জানতে পারলাম যে বিয়ের দিন জানা গেল। তো সেখানে বালিকা মঞ্চ তৈরি আমাদের প্রয়াস রয়েছে, এটা সরকারি প্রয়াস, কিন্তু যতক্ষণ পর্যন্ত সবাই সেটাতে সামিল না হবে এই আন্দোলনে, ততক্ষণ পর্যন্ত এটা আটকানো যাবে না। আমাদের লক্ষ্যমাত্রা, আমরা লক্ষ্য নেই, কিন্তু আমি আপনাদেরকে যেটা বললাম, আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় আমরা যে লক্ষ্য নিয়েছি যতজনকে দেব এই বছর, আমরা সেটা পুরো করতে পারি না। যখন দেখা যায় ওই সমস্ত যখন কেস আসে আমাদের কাছে, যারা 19 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে আমরা দিতে পারি না। এর জন্য আমি আপনাদের মাধ্যমে, আজ যেহেতু আমরা একটা সুযোগ এসছে, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইবো যে আমাদের আশপাশে যারা রয়েছে তারা যেন সবাই লক্ষ্য রাখে যে কোনো মেয়ে যেন
18-19 বছর আগে তাদের বিয়ে না হয়, তবেই আমরা সরকারি পালন করতে পারে। হ্যাঁ, তো সেটা আমরা সরকারি তখনই তাদেরকে সেই সাহায্যটা আমরা করতে পারবো। একদম, যেটি আপনি যে কথাটা বললেন যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আরো হচ্ছে, স্যার যেটা বললেন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে যে অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারাই কিন্তু বেশিরভাগ কাজ করছেন, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুরক্ষা, বেশিরভাগ নয়, মহিলারাই করছেন, সব মহিলারাই করছেন। তো মহিলাদের সুরক্ষা বা পুষ্টির জন্য কি আপনারা ভাবছেন, সেটা একটু আমি ম্যাডামের কাছ থেকে শুনবো। দেখুন, আমরা যখন কাজ করি সবাইকে নিয়ে কাজ করি, একদম। আর ওয়ার্কার যেহেতু আমাদের ফাউন্ডেশন মেইন ভিত্তি, ওনারা আমাদের সব থেকে প্রিয় এবং সব থেকে আমরা ওনাদের উপরই ডিপেন্ডেন্ট থাকি, ওনারাই সার্ভিসগুলো দিচ্ছেন। পাশাপাশি ওনাদেরও দায়িত্ববদ্ধতা রয়েছেন যে কাজ করতে হবে রেগুলার বেসিসে, এবং ত্রিপুরা সরকার টাইম টু টাইম যেভাবে ওনাদের সাহায্য করা যায় সে সব সাহায্যই করা হচ্ছে। কারণ যখন বন্যা হয়েছিল তখন আমরা শুনলাম যারা এই বিভিন্ন সমাজসেবামূলক কাজে আছেন ওনারাও কিন্তু ভিকটিমের মতো বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তো নিশ্চয়ই, দেখুন যখন বন্যা আসে তখন তো আর ঠিক ওইভাবে দেখে আসে না যে কোথায় যাব কোথায় যাব না, সবাইকেই ভাসিয়ে নিয়ে যায়, তাই না? তো সেই জায়গায় আমাদের ওয়ার্কাররাও নিজের বাড়িতেও জল হয়েছে, ফ্লাড হয়েছে, সেন্টারেও ফ্লাড হয়েছে, অসুস্থ হয়েছেন অনেকে। হ্যাঁ, তো আমি নিজেই ওনাদের সাথে ফোনে কথা বলেছি, তো উনি বলছেন ম্যাডাম আমার বাড়িতেও ফ্লাড হয়েছে, সেন্টারও ফ্লাড হয়েছে। আমি বলেছি যে যা সাহায্য আপনার দরকার সেই সমস্ত সাহায্য আমরা করব, এবং সেইভাবে সমস্ত সাহায্য উনি পেয়েছেন। সেন্টার ক্লিননেস করা, সেন্টারকে পরিষ্কার করা, আবার সেই সেন্টারে বাচ্চাদেরকে আনার যে সাহায্যটা, সেটা কিন্তু আমাদের দপ্তরের সমস্ত সুপারভাইজার, সিডিপিও একযোগে সেই কাজটা করেছে। সমস্ত সাহায্য আমরা করেছি যতটুকু সম্ভব হয়েছে সরকারিভাবে, এবং ওনাদেরকে মানসিক সাপোর্ট দেওয়াটা ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য ওই সময়ে। ফিনান্সিয়াল সাপোর্ট বা সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি, কিন্তু ওই সময়ে মেন্টাল যে সাপোর্টটার প্রয়োজন ছিল সেটা আমরা দপ্তর থেকে আমরা দিয়েছি। একদম। আমি স্যারের কাছ থেকেও শুনবো যে এই যে পোস্ট যেটা আমরা ফ্ল্যাট, সেটা তো অবশ্যই আপনারা চেষ্টা করে যাচ্ছেন, পাশাপাশি অঙ্গনওয়াড়ি সেন্টারও আরও বাড়ছে বা বাড়বে, বা নতুন অনেক কিছু আরও উদ্যোগ গ্রহণ করা হবে, সেই বিষয়টা ভবিষ্যৎ পরিকল্পনাটাও যদি আমরা ছোট্ট করে শুনি, কারণ আমরাও আস্তে আস্তে অনুষ্ঠানটাকে এগিয়ে নিতে চাইছি, শেষের দিকেও আস্তে আস্তে আসছি। তো আমরা আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন, হেল্পার এবং ওয়ার্কার, সকলকেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার আওতায় আনা হয়েছে। সকলেই যেন চিকিৎসার পরিষেবাটা 5 লক্ষ টাকা তারা চিকিৎসার সুবিধা পান, তার জন্য সকলকে, আমাদের যত এমপ্লয়ি রয়েছে সকলকে সেই সুবিধার আওতায় আনা হয়েছে। আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে আমাদের ম্যাডাম বলেছেন আমরা আপগ্রেড করছি। আমাদের দপ্তরের সঙ্গে কথা হয়েছে, আমাদের 100% যতগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সবগুলোকে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি। সবগুলো যেন পাকা ঘর হয়, আমাদের নিজেদের দপ্তরে জমিতে হয়, সেই প্রয়াস আমাদের রয়েছে। এবং আমাদের শিশুদের জন্য আপনি জানলে খুশি হবেন, আমাদের জনজাতি এলাকাতে আমরা ঢালাকে, গোমতী জেলাতে একদম প্রত্যন্ত এলাকায়, সেখানে একটা শিশু হোম করছি। প্রায় আমরা 2.5 কোটি টাকা সেখানে খরচা করি, সেখানে একটা শিশু হোম তৈরি, অলমোস্ট শেষের দিকে সেই হোমটা, এবছর হয়তো সেটা চালু হবে। পাশাপাশি আমরা এইরকমই আরেকটা হোম অনুকুটি জেলাতেও আমরা তৈরি করছি। তো আমাদের প্রয়াস রয়েছে সব স্তরের শিশুরা যেন, যাদের ওই সিঙ্গেল প্যারেন্টস বা যাদের মা বাবা নেই, এইরকম ছেলেমেয়েরাও যেন সেখানে থাকতে পারে। শিশু তাদেরও তো তাদের জন্য রয়েছে, তাদের জন্য আমাদের দপ্তরের হোম রয়েছে। সেখানে আমরা নরসিংগড়ে আমাদের হোম রয়েছে, প্রতিবন্ধী শিশু যারা রয়েছে। এই কয়েকদিন আগে মুখবধী যারা রয়েছে তাদের জন্য আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত নতুন একটা স্কুল আমরা শুরু করেছি। আগে ছিল সেই স্কুলটা, সেটা নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত ছিল, এবার 1 থেকে ক্লাস 5 পর্যন্ত করা হয়েছে, সেটা আমাদের অভয়নগরে রয়েছে। তো এগুলো সরকারি নিরন্তর প্রয়াস যে এগুলো যেন আমরা এই রাজ্যের ছেলেমেয়েরা যারা রয়েছে, শিশুরা যারা রয়েছে, তাদেরকে যেন ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে আমাদের সরকার লক্ষ্য রাখছে এবং কাজ করছে। একদম। স্যার, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানটা পোষণ মা, আমরা অবশ্যই মাদের পোষণ এবং শিশুর পুষ্টি সবটাই আমরা শুনলাম। পাশাপাশি যেই আমাদের অনুষ্ঠানের আজকে আরেকটা বিষয়ও ছিল, সেটা হলো স্বচ্ছতা ই সেবা। আপনি প্রথম থেকেই বলে গেছেন স্বচ্ছ না থাকলে আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না, কারণ এই বন্যার পরেও আমরা কিন্তু স্বচ্ছতার কাজটাকে আরও বাড়িয়ে দিয়েছি, কারণ একটা আমাদের রাস্তা আশপাশ সবটাই একটা ডিজাস্টারের পর অন্যরকম একটা চিত্র হয়ে যায়। তো আমাদের বাড়িঘরেও সেই একই রকম অবস্থা হয় যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই স্বচ্ছতাটাকে আবার পাশে রেখে মায়েদের পুষ্টি, শিশুদের পুষ্টি, এটা একটা বড় একটা অভিযান আমার কাছে মনে হয়। আমি একটু শুনবো আপনার কাছ থেকে। দেখুন, স্বচ্ছতা আমরা সকলেই
আমি যেটা বললাম প্রধানমন্ত্রী জি শুরু করেছিলেন যে স্বচ্ছ ভারত নির্মাণ। আমরা স্বচ্ছ ভারত নির্মাণ সেটা প্রতি বছরই আমাদের এই রাজ্যের মানুষ, আমি বলবো যে অনেক সচেতন, সবাই মিলে আমরা কাজ করছি। আজ আমরা যদি আগরতলা সিটিকে দেখি, আমরা ক্লিন সিটি আমরা বলতে পারি, ক্লিন সিটি আমরা বলতে পারি। এক দুটা বিষয় আমাদের আরও করতে হবে, প্লাস্টিক বর্জন সেটাও আমাদের মাঝে মধ্যে প্রচারে আসে, কিন্তু সেটাকে সকলে মিলে বোধহয় আর একটু যদি আমরা সংকল্প নিই যে আমরা প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করব না, তাহলে আর একটু আমরা যে স্বচ্ছতার দিকে আমরা এগোতে পারবো। এবং আমাদের দপ্তরগুলোও আমরা দেখি যদি অনেকখানি আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে 7-8 বছর আগে যে স্থিতি ছিল এর থেকে অনেকখানি পরিবর্তন হয়েছে। আমরা আমাদের দপ্তরের, আমাদের অঙ্গনওয়াড়ি হোক বা আমাদের সিডিপিও অফিস হোক বা আমাদের জেলা কার্যালয় যেগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমাদের দপ্তরের যারা কর্মীরা রয়েছে তারা স্বচ্ছতার দিকে লক্ষ্য রাখেন এবং প্রত্যেক মাসেই সেটা আমি বলতে পারি তারা করে থাকেন। আর আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও সেটা করছেন, প্রধানমন্ত্রীকে দেখে সবাই ইন্সপায়ার হয়েছে, সবাই করছে। স্বচ্ছ ত্রিপুরা নির্মাণে সবাই এগিয়ে এসছে। তো আমি বলবো যে স্বচ্ছ রাখার সঙ্গে সঙ্গে অর্থনীতিটাও জড়িয়ে রয়েছে, আমরা যদি সেটাকে না দেখি। কারণ গ্রামীণ এলাকাতে এই স্বচ্ছ থাকার কারণে অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি। তো এটাও একটা বড় দিক আমাদের গ্রামীণ অর্থনীতি। আমরা যদি স্বচ্ছ থাকি তাহলে অনেক রোগ শোক থেকে মুক্ত থাকব এবং আমরা আমাদের মানুষ যারা রয়েছে তাদেরকে ভালো রাখতে পারবো। তো এটা একটা বড় ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রীজির, সমস্ত সরকারি দপ্তরগুলোকে তাকে সামিল করেছেন। তো সবাই মিলে করছে এটা, এই মাসটা ভালো। একদম আমরা শুনবো ম্যাডামের কাছ থেকে একই বিষয়টা, কারণ বলে থাকে যে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। মানে আমার বাড়িঘরটা অনেকের মধ্যেই ভাবনাটা আছে যে আমার বাড়িটাই সুন্দর থাক, আশপাশটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। যেহেতু আপনারা সমাজের জন্য কাজ করছেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আপনারা কাজটাকে পৌঁছে দিচ্ছেন, তো সেক্ষেত্রে স্বচ্ছতাই যে একটা বড় সেবা এবং সেটা শুধুমাত্র কোনো একটা বিশেষ দিবসে আমরা করছি সেটা কিন্তু নয়, আমরা পুরো বছরে এটা করছি। এটা যে আপনারা করছেন এটা একটু আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা জানলে খুশি হবেন যে আমরা স্বচ্ছতাই সেবা যে পরিক্রমা সেটা আমরা আমাদের সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে করছি এবং আমরা 2 অক্টোবর অবধি করব। পাশাপাশি সমস্ত সেন্টারে কিন্তু আমরা 31 অগস্টে গাছ লাগিয়েছি। শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সেন্টারে নয়, সিডিপি অফিস, আমাদের ডিস্ট্রিক্ট অফিস এবং স্টেট লেভেল অফিসে, বিভিন্ন অফিসে গাছ লাগানোর পরিক্রমা হয়েছিল। এক পধা মা কি নাম, ঠিক এই পরিক্রমায় এনভায়রনমেন্টটাকে সেফ রাখতে হবে, সবটাই কিন্তু অঙ্গাঙ্গি জড়িত। ঠিক, তো সেই আমাদের যে পরিকল্পনা ছিল সেটা সাকসেসফুলি আমরা করেছি, সবাই সেই উদ্যমে কাজটা করেছে এবং প্রতিনিয়ত প্রতি শনিবারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আমরা পরিষ্কার রাখি, পরিষ্কার করা হয়, কারণ ক্লিনলিনেস হাইজিন মেনটেন করতেই হবে, আর কোনো অপশন নেই। বাচ্চাদেরকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে। পাশাপাশি সেফ ড্রিঙ্কিং ওয়াটার সেটাও কিন্তু একটা অধিকার, সেই অধিকারটাও রাখা হয়েছে। সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের ব্যবস্থা হয়েছে, আরও 1930টা সেন্টার আমরা এই বছর জলের ব্যবস্থা করে দিচ্ছি। স্যার বললেন আরো পিউরিফায়ার ওয়াটার, একেবারে। তো সেইভাবে স্বচ্ছতার সব দিক থেকেই চেষ্টা করা হচ্ছে। স্যানিটেশন আমরা আরও 1600 সেন্টার দিচ্ছি। তো সেইভাবে বিভিন্নভাবে আমরা স্বচ্ছতাই সেবা অঙ্গাঙ্গি জড়িত আমার মনে হয় যেটা স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটারের পাশাপাশি এনভায়রনমেন্টটাকে রক্ষা করা, সবটা মিলিয়ে কোঅর্ডিনেটেড ম্যানারে আমরা কিন্তু স্বচ্ছতাই সেবার অনুষ্ঠানটা করছি। এবং সেই জায়গায় আমাদের এইবারের যে পোষণ অভিযানের যে থিম ছিল সুপোষিত কিশোরী বিকশিত নারী, তো কিশোরীদেরকে এবার টার্গেট করা হয়েছে। কারণ দেখা যায় যে বয়ঃসন্ধিকালে বাচ্চাদের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়, সেটা শারীরিক সমস্যা হতে পারে, যেটা অ্যানিমিয়া আমরা আগেই বলেছি। পাশাপাশি কিন্তু অনেক ধরনের কনফিউশন হয় মাইন্ডে, কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? চাইল্ড ম্যারেজ স্যার বললেন একটা সামাজিক ব্যাধি, তো বিভিন্ন ট্র্যাপে ওরা পড়ে যায়। তো আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে বাচ্চারা এই বয়সে রয়েছে, এই বয়সটা হচ্ছে পড়াশোনার করার বয়স। যত পড়াশোনা করবে, বয়স নলেজ গেইন করবে, ততই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা এই বয়সে পড়াশোনা করতে হবে, মা বাবার কথা শুনে চলতে হবে এবং এই বয়সে বিয়ে করা চলবে না। 18 অবধি লিগ্যাল এজ নয় মেয়েদের বিয়ে করার জন্য, সেটা মা বাবা জোর করে দিলে মা বাবাকে না বলা শিখতে হবে মেয়েদেরকে বাড়িতে। এটা একটা অপুষ্টির একটা ভাগ রইল, কারণ তার শরীর তো সেইভাবে পরিপক্ক নয়। কারণ আমাদের গবেষণা বলছে
যত বেশি বাল্যবিবাহ বাড়বে তত বেশি মাতৃমৃত্যুর হার বাড়বে, একদম। কারণ তার শিশু হয়ে তার গর্ভে শিশু সে বহন করতে পারবে না, পরিপক্ক হবে না। তো সেই জায়গায় মাতৃমৃত্যুর হার কত, শিশু মৃত্যুর হার কত, এইভাবে কিন্তু একটা দেশের ডেভেলপমেন্ট দেখা হয়, একটা রাজ্যের ডেভেলপমেন্ট। সেই জায়গায় একেবারে সরাসরি কিন্তু জড়িত রয়েছে বাল্যবিবাহ। সেটা আমাদেরকে আটকাতে হবে সবাই মিলে, একটা ডিপার্টমেন্ট নয়, সবাই মিলে আটকাতে হবে। তাহলেই কিন্তু স্বচ্ছতা আমরা একদম সত্যিকারের পাবো, আমাদের অ্যাচিভমেন্ট হবে। যেহেতু অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে আসলাম, তো আমি স্যারের কাছ থেকে অবশ্যই শুনবো যে একটা গর্ভবতী মা বা একটা শিশুর পুষ্টির জন্য আপনি কি বার্তা দেবেন, পাশাপাশি স্বচ্ছতাটাও এই যে একটা বড় সেবা সেটাকে প্রাধান্য দিয়ে আমি সেই বার্তাটা শুনবো। প্রথমে বলবো যে যারা মায়েরা রয়েছেন এই রাজ্যের সকলেই যেন প্রথমেই অঙ্গনওয়াড়িতে রেজিস্টার যখন করেন, ওনারা গর্ভবতী হওয়ার পরে অঙ্গনওয়াড়িতে এসে রেজিস্টার করানো এটা যেন করে নেন। কারণ আমরা দেখি আমাদের এখানে যে সংখ্যাটা রয়েছে, রেজিস্টার সংখ্যাটা 26,000-এর পাশাপাশি, কিন্তু আমরা এমনিতে যদি দেখি আমরা হেলথ ডিপার্টমেন্টে সেটা প্রায় 40,000-এর কাছাকাছি। তো কিছু সংখ্যা রয়েছে যারা রেজিস্ট্রেশন করেননি, তারা যেন রেজিস্ট্রেশন করিয়ে নিন। বাকি শিশুদেরকেও 0 থেকে, যারা মায়েরা রেজিস্ট্রেশন করেন তারা অটোমেটিকলি অঙ্গনওয়াড়িতে শিশু জন্মর সঙ্গে সঙ্গে তারা রেজিস্টার হয়ে যান। তারা রেজিস্টার হলে কি হয়, তাদের যে সুবিধাটা, তারা যে সরকারি সাহায্যটা তারা পান, আমরা সেটা দিতে পারি। সেটা মাতৃপুষ্টি যোজনাই হোক আর প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে স্কিমের টাকাটা, যেটা 5,000 টাকা এবং 2,000 টাকা, 7,000 টাকা। পাশাপাশি তাদেরকে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত তাদেরকে প্রতিদিনকের হিসাব মতো মিশ্রিত চাল, ডাল, সুজি, ছোলা, চিড়া, সোয়াবিন, ডিম সেগুলো দেওয়া হয় এবং তাদেরকে প্রতিনিয়ত তাদের ভ্যাকসিন, টিকাকরণ যেগুলো সেগুলো করে দেওয়া হয়। তো আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সকলেই যেন সেখানে রেজিস্টার করে নিন নিজেদেরকে, তাহলে সেই সুবিধাগুলো সরকার দিতে পারবে। আর যেটা বালিকা বিবাহ নিয়ে কথা হয়েছে, সেটা যেন আমাদের সকলের জন আন্দোলনের রূপ দেওয়া হয়, তাহলে আমাদের দপ্তরের যে সুবিধাগুলো সেগুলোও দেওয়া যাবে। আর আমরা শিশু মৃত্যু বা আমাদের মায়েদের যে স্বাস্থ্যের কথা বলছি, সেটা আমাদের এত ভাবতে হবে না, তখন আমরা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা আমরা দেখতে পাবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বচ্ছতাই, আমরা শুধুমাত্র ক্লিননেস নয়, আমাদের মনের স্বচ্ছতাও আমরা আমাদের দপ্তরে যারা কাজ করি, আমাদের কাজের ব্যবস্থাটাও তো যেন স্বচ্ছভাবে হয়, মন থেকে যেন কাজটা করি। আমরা বৃক্ষরোপণের কথা বলছি, আমরা সবাই বৃক্ষরোপণ আমরা করছি, কিন্তু যেভাবে বৃক্ষ বাঁচানোর জন্য আমাদের যে আন্দোলন বা সংকল্প সেটা আমরা করে উঠতে পারিনি, সেটা করতে হবে। অর্থাৎ 50 বছর আগে সিদ্ধান্ত হয়েছে বৃক্ষ লাগাতে হবে, 50 বছর পরেও আমরা সেই স্লোগানকে, একই স্লোগান চালিয়ে যাচ্ছি। এর জন্য আমরা সকলে মিলে সেটার এই আন্দোলনকে একটা বাস্তবে রূপ দিতে হবে, বাস্তবে রূপান্তরিত করতে হবে, যেন আমরা গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোরও আন্দোলন আমাদের খাড়া করতে হবে। তো স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরা, আমাদের স্বচ্ছ সমাজ ব্যবস্থা, সেটা আমাদের সকলের প্রয়াস, সকলে মিলে করতে হবে। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এত মূল্যবান সময় দিয়েছেন। আর ম্যাডাম, সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা আপনার কাছ থেকে একটা ছোট্ট করে শুনতে চাইবো, যে সব পরিকল্পনা বা অভিযান বা সব কিছুই তো শুরু হচ্ছে, মনিটরিংয়ের দিকটা এবং কতটা বাস্তবে সবাই সুবিধাগুলো পাচ্ছে কিনা, সেটার জন্য যদি একটু বলে দেন আমাকে। মনিটরিংয়ের ব্যাপারে পোষণ অভিযানে যেটা রয়েছে, পোষণ ট্র্যাকার, সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে আমরা স্মার্টফোন দিয়েছি এবং সেই স্মার্টফোনের মাধ্যমে কর্মীরা রেগুলারলি পোষণ ট্র্যাকারে সমস্ত ডাটা এন্ট্রি করছেন। আজকে আমার সেন্টারে কটা বাচ্চা এলো, তার হাইট কি, তার ওয়েট কি, এবং হাইট ওয়েট যখন দিচ্ছে অটোমেটিক সেই বাচ্চা স্টান্টেড না ওয়েস্টেড না নর্মাল বাচ্চা নাকি ওবেস বাচ্চা সেটা চলে আসছে। শুধু তাই নয়, সেই বাচ্চার আধার ভেরিফিকেশন হচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্ক সেন্টারে যে মারা, প্রেগনেন্ট মারা আসছে, নার্সিং মা রয়েছে, তাদের আধার রেজিস্ট্রেশন হচ্ছে এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু সমস্ত রেকর্ড মেনটেন করা হচ্ছে, কারা কারা বেনিফিট পাচ্ছে, এবং পাশাপাশি সেই মা কবে ডেলিভারি হবে, তার হসপিটাল ডেলিভারি কবে হচ্ছে, সব বাচ্চা সমস্ত ইমিউনাইজেশন তার দেওয়া হয়েছে কিনা, সমস্ত রেকর্ড মেনটেন হচ্ছে। এবং সেই বাচ্চা যবে 6 বছরের হয়ে যাচ্ছে তখন সে স্কুল এডুকেশনে তার এন্ট্রি হচ্ছে। তো এইভাবে পুরো সাইকেলটাকে বাচ্চা মায়ের গর্ভে থেকে শুরু করে 6 ইয়ার্স অবধি সমস্ত সার্ভিসটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে পুরো ট্র্যাকিং হচ্ছে। বাচ্চা কি পাচ্ছে, কত গ্রাম পাচ্ছে, সমস্ত যতটা এনশিওর করা আছে সেটা এখানে এন্ট্রি হচ্ছে। পাশাপাশি আপনারা জানবেন, স্যার যেটা বলেছেন কিছুক্ষণ আগে, যে আমরা এই রাজ্যে আমরা খুব ইনোভেটিভ ওয়েতে একটা স্টেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এইমস অ্যাপ, আঙ্গনওয়াড়ি ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং অ্যাপ। পোষণ ট্র্যাকারের যে স্কোপ নেই, সেই স্কোপগুলি আমরা এই অ্যাপের মাধ্যমে
রেখেছি, যাতে আমাদের যারা ফিল্ডে ফাংশনারিজ রয়েছেন, ডিস্ট্রিক্ট অফিসার, সিডিপিও এবং সুপারভাইজার যখন ফিল্ডে যাবেন, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের 50 মিটারের মধ্যে থেকেই সেই ইন্সপেকশনটা করতে হবে এবং সেখানে থেকে সেই ডাটা এন্ট্রি করতে হবে উইথ ফটোগ্রাফ। তো সেখানে অনেক বেশি স্কোপ ভালো করে ইন্সপেকশন করার। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, সেই মনিটরিং রিপোর্টটা আমরা স্টেট লেভেল দেখতে পারবো। সিডিপিওটা যেমন ডিস্ট্রিক্ট অফিসার দেখবে, ডিস্ট্রিক্ট অফিসারটা স্টেট লেভেল দেখবে, ডিরেক্টর, সেক্রেটারি, ইভেন অনারেবল মিনিস্টার স্যার আমাদের দেখতে পারবেন যে আজকে আমার কটা সেন্টার ভিজিট হলো, কজন ফাংশনারি কোথায় কোথায় গেলেন, কোন সেন্টারে কি সাপোর্ট চাই, কোথায় কি ডেভেলপমেন্ট হয়েছে। তো সেই সমস্ত কিছু কিন্তু মনিটরিংয়ের মধ্যে রয়েছে এবং এটা ইতিমধ্যে আমরা এই মাসের 12 তারিখেই স্যার লঞ্চ করেছেন এবং সেটা দুবার টেস্ট হয়ে গেছে ওয়েস্ট ত্রিপুরাতে, পুরো স্টেটের জন্য এখন লঞ্চ হয়ে গেছে। তো সেইভাবে মনিটরিংয়ের কোনো পদক্ষেপ নেই যে আমরা নেইনি, চেষ্টা করা হচ্ছে মনিটরিংটাকে একেবারে 100% লেভেলে নিয়ে যেতে, যাতে মনিটরিং করার সমস্ত ধরনের যে সমস্ত মেকানিজম রাখা দরকার পুরোটাই করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম মূল্যবান সময় দেওয়ার জন্য। আর স্যার, যেহেতু অনুষ্ঠানটাকে আমরা এখানেই শেষ করব, যারা যুবক যুবতীরা রয়েছেন, যারা নতুনভাবে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সাথে বিভিন্নভাবে তাদের কার্যকলাপ জানতে চাইছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন বা কিভাবে যোগাযোগ করতে পারবে? দেখুন, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্ট অফিস রয়েছে এবং ব্লক স্তরে আমাদের সিডিপি অফিস রয়েছে। আমাদের রাজ্যে 58টা ব্লক, যার মধ্যে আমাদের 56টা সিডিপি অফিস রয়েছে, নতুন আরেকটা শুরু হচ্ছে। তো 56টা সিডিপি অফিস যেখানে আছে সেখানে আমাদের আধিকারিক বসেন, সেখানে যোগাযোগ করতে পারে। আমাদের সেখানে থেকে আমরা আমাদের যত সমস্ত এই সামাজিক ভাতা যেগুলো আমরা বললাম এখানে, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, সবগুলো সেখানে, বা আমাদের স্পন্সরশিপ যেটা আমাদের শিশুদের জন্য সেখানে অ্যাপ্লাই করতে পারে। আমাদের যে সমস্ত যা কিছু সোশ্যালের যত কিছু সুবিধা রয়েছে সেগুলো সিডিপি অফিসের মাধ্যমেই তারা আমাদের কাছে সুবিধা নিতে পারে, সেখানে তারা যোগাযোগ করতে পারে। মহিলাদের জন্য কিন্তু অনেকগুলো আমাদের এছাড়াও অনেকগুলো মহিলাদের জন্য ওয়ান স্টপ সেন্টার রয়েছে, সখী নিবাস রয়েছে, সদর গৃহ রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে। আগরতলাতে মহিলা কমিশনের উপরে অফিস রয়েছে, চাইল্ড কমিটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে রয়েছে, সেগুলোতেও ওরা যোগাযোগ করতে পারে। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ স্যার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ, আপনিও মূল্যবান সময় দিয়েছেন। এভাবেই যেন আমরা আরও সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আরও অনেক কর্মসূচি যেন আমরা জানতে পারি আগামী দিন, সেটাই আমরা চাইব। অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন শুধুমাত্র শিশুর প্রতি যত্নশীল নয়, মার প্রতিও কিন্তু যত্নশীল হতে হবে, কারণ মা আর শিশু একে অপরের পরিপূরক। আর মা আর শিশুর দিকে লক্ষ্য রাখার পাশাপাশি ওরা সুস্থ পরিবেশে আছে কিনা, একটা স্বচ্ছ পরিবেশে আছে কিনা, স্বচ্ছতাটা বজায় রয়েছে কিনা, বাড়ি এবং বাড়ির আশপাশ সবটাই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর ওনারা তো আছেনই তাদের কাজ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।